হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। মানি হাইস্ট সিরিজের মাস্টারমাইন্ড প্রফেসরের কথা তো নিশ্চয়ই মনে আছে আপনাদের। আজকে মূলত তারই একটি নতুন সিরিজ এক্সপ্লেন করব, যেটার নাম হলো টু গ্রেপস, যেখানে ভেরোনিকা এবং মার্তা নামের দুই বান্ধবী একটা পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর মার্তার লাশ খুঁজে পাওয়া যায় এবং জানা যায় তাকে মৃত্যুর আগে রেপ করা হয়েছিল, কিন্তু তার আরেক বান্ধবী ভেরোনিকার কোনো ট্রেস পাওয়া যায় না। তাই এক পর্যায়ে পুলিশ ইনভেস্টিগেশন ক্লোজ করে দিলে ভেরোনিকার ৭০ বছর বয়সী দাদি নিজেই সেই ইনভেস্টিগেশনে নেমে পড়ে। আর দাদির ইনভেস্টিগেশনে এমন সব টুইস্ট বেরিয়ে আসে যা আপনাকে প্রতিটা পদে পদে চমকে দেবে। তবে পুরো ঘটনা দেখার আগে অবশ্যই ভিডিওতে সবাই লাইক দিয়ে দিন প্লিজ। এই ভিডিওতে অন্তত 10,000 লাইক তো আশা করতেই পারি। সিরিজের শুরুতে দেখা যায় ভেরোনিকা নামের একটি মেয়ে তার দাদি ইসাবেলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। ভেরোনিকার মা বেঁচে নেই, সে তার বাবা অ্যান্টনি এবং ছোট বোন লুপার সাথে থাকে, আর মাঝে মধ্যে এসে দাদির সাথে দেখা করে যায়। তো দাদির সাথে সময় কাটিয়ে চলে যাওয়ার সময়ে দাদি তাকে একজোড়া কানের দুল দেখায়, যেগুলো দাদি মেলা থেকে কিনেছে। এর মধ্যে একটা দুল সে ভেরোনিকাকে দেয় এবং আগামীকাল লাঞ্চে তাকে ইনভাইট করে। ভেরোনিকা জানায় আজকে রাতে সে একটা পার্টিতে যাবে, তবে কাল দুপুরে সে অবশ্যই এখানে খেতে আসবে। এই বলে ভেরোনিকা চলে যায়। সন্ধ্যায় সে সাজুগুজু করে বাড়ি থেকে বের হয় এবং বাবা আর বোনকে জানিয়ে দেয় তার ফিরতে লেট হবে। বাইরে ভেরোনিকার বান্ধবী মার্তা অপেক্ষা করছিল। সে মার্তাকে নিয়ে পার্টিতে যায়। পার্টি শেষে বের হয়ে তার একটা গাড়ি দেখতে পেয়ে সেটাকে থামিয়ে লিফট চায়। গাড়িটা জোনাস নামের একটা ছেলের। জোনাস দুজন সুন্দরী মেয়ে দেখে লিফট দিতে রাজি হয়ে যায় এবং তাদেরকে তার গাড়িতে তুলে নেয়। এরপরে সিন শিফট হয়ে ইসাবেলকে দেখা যায়। দুপুরে সে খাবার রান্না করে ভেরোনিকার জন্য অপেক্ষা করছিল, কিন্তু দুপুর পার হয়ে গেলেও ভেরোনিকা না আসায় সে অ্যান্টনিকে ফোন করে। অ্যান্টনি জানায় রেস্টুরেন্টে কাস্টমারের খুব চাপ, তাই সে খুব ভোরে রেস্টুরেন্টে চলে এসেছে। এই জন্য সে জানে না ভেরোনিকা বাড়িতে ফিরেছে কিনা। তো ভেরোনিকার খোঁজ নিতে ইসাবেল এবার লুপাকে ফোন করে। লুপা ভেরোনিকার রুমে গিয়ে দেখে ভেরোনিকা গতরাতে বাড়িতে ফেরেনি। অবশেষে ভেরোনিকার খোঁজ না পেয়ে তারা ব্যাপারটা পুলিশকে জানায়। পুলিশ সাথে সাথেই পুরো এলাকা সার্চ করতে শুরু করে। তারা এটাও জানতে পারে ভেরোনিকার সাথে মার্তাও মিসিং। এভাবে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু ওদের কোনো ট্রেস পাওয়া যায় না। তবে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখা যায় ভেরোনিকা এবং মার্তা মিসিং এর আগে জোনাসের গাড়িতে উঠেছিল। তাই সন্দেহভাজন হিসেবে জোনাসকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। তবে জোনাস জানায় সে ওদেরকে লস পেনন্সের কাছে নামিয়ে দিয়েছিল, আর নেমে যাবার আগে দুজনে জানিয়েছিল ওরা কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। তো পুলিশ এবার লস পেনন্স এরিয়াতে সার্চ শুরু করে এবং রাস্তায় একটা রক্তমাখা জ্যাকেট খুঁজে পায়। তারা ফরেন্সিক টেস্ট করে জানতে পারে এই জ্যাকেটে ভেরোনিকা এবং মার্তার রক্ত লেগে আছে। এদিকে আবার একদল জেলে মাছ ধরার সময়ে তাদের জালে মার্তার লাশ উঠে আসে, ফলে ক্লিয়ার হয়ে যায় ওদের সাথে খারাপ কিছু ঘটেছে। তবে মার্তার লাশ পাওয়া গেলেও ভেরোনিকার লাশ তখনও খুঁজে পাওয়া যায়নি। ইসাবেল মার্তার ফিউনারালে গিয়ে মার্তার বাবা মাকে সমবেদনা জানিয়ে বের হচ্ছিল, তখন তার ইনভেস্টিগেশন অফিসার সার্জেন্ট মিগেলের সাথে দেখা হয়। মিগেল জানায় এখনও ভেরোনিকার কোনো ট্রেস পাওয়া যায়নি, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে ভেরোনিকাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু এরপরে 2 বছর কেটে গেলেও কেসের আর কোনো অগ্রগতি হয় না, ফলে পুলিশও ভেরোনিকাকে মৃত ধরে নিয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। যাই হোক, একদিন টিভিতে এই আনসলভড কেসটার ব্যাপারে একটা প্রতিবেদন দেখানো হচ্ছিল। ইসাবেলও সেই প্রতিবেদনটা দেখতে পায়। প্রতিবেদনে জানানো হয় মার্তার লাশের ফরেন্সিক টেস্ট করে জানা গিয়েছিল মৃত্যুর আগে তাকে রেপ করা হয়েছিল। মার্তা আর ভেরোনিকার কেসে প্রধান সন্দেহভাজন হিসেবে উইক নামের একজন জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছিল। উইকের নামে আগেও নিজ দেশে রেপের অভিযোগ ছিল, কিন্তু মার্তা এবং ভেরোনিকার কেসে উইকের কোনো কানেকশন না থাকায় পুলিশ তাকে ছেড়ে দেয়। তবে ছাড়া পাওয়ার পরের দিনই সে আকস্মিকভাবে সুইসাইড করে মারা যায়। এছাড়া দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে জোনাসকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ সেই শেষবার ভেরোনিকা এবং মার্তাকে জীবিত দেখেছিল। তবে জোনাসও নির্দোষ প্রমাণ হওয়ায় পুলিশ তাকেও ছেড়ে দিয়েছিল, আর এরপর কেসটা বন্ধ করে দেওয়া হয়। তবে রিসেন্টলি কেসটা আবারও রিওপেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ইসাবেল মনোযোগ দিয়ে প্রতিবেদনটা দেখছিল, তখন বাড়িতে অ্যান্টনি চলে আসে এবং বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দেয়। সে ইসাবেলকে বোঝায় ভেরোনিকার লাশ হয়তো সমুদ্রের নিচে ডুবে গিয়েছে, তাই হয়তো তাকে খুঁজে পাওয়া যায়নি, আর আবারও নতুন করে ইনভেস্টিগেশন শুরু করা অযৌক্তিক। ভেরোনিকার বাবা হিসেবে অ্যান্টনির এমন কথা শুনে ইসাবেল রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে সে সার্জেন্ট মিগেলের সাথে দেখা করে এবং তাকে দোষারোপ করতে থাকে যে পুলিশ ঠিকঠাকভাবে কেসের ইনভেস্টিগেশন করেনি, এই জন্যই ভেরোনিকাকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ইসাবেলের সন্দেহ ছিল উইক হয়তো ভেরোনিকার ব্যাপারে জানত, কিন্তু পুলিশ তাকে ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করেনি। তাছাড়া উইকের সুইসাইডের ব্যাপারটাও ইসাবেলের খটকা লাগছিল। তার ধারণা উইককে হয়তো মার্তার বাবা রাফায়েল খুন করেছে,
কারণ রাফায়েল একজন গ্যাংস্টার, তাই তার পক্ষে সবই সম্ভব। হয়তো সে উইকের সাথে তার মেয়ের খুনের কোনো কানেকশন পেয়েছিল, এই জন্যই তাকে হত্যা করে সুইসাইডের নাটক সাজিয়েছে। ইসাবেল তাই অভিযোগ করে হয়তো পুলিশও এই কাজে রাফায়েলকে হেল্প করেছে। সার্জেন্ট মিগেল এবার কথাটার বিরোধিতা করলে ইসাবেল বলে সবাই হাল ছেড়ে দিলেও সে হাল ছাড়বে না, তার নাতনির সাথে কি ঘটেছিল এটা সে জেনেই ছাড়বে। তো থানা থেকে বের হয়ে ইসাবেল মার্তার বাবা রাফায়েলের বাড়িতে যায় এবং জিজ্ঞেস করে ভেরোনিকার সাথে কি ঘটেছিল এই ব্যাপারে সে জানে কিনা। কিন্তু রাফায়েলও তেমন কিছু না জানালে ইসাবেল হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং নিজেই এই কেসের ইনভেস্টিগেশনের সিদ্ধান্ত নেয়। বিলিভ মি, এখন সামনে যা যা ঘটবে আপনারা জাস্ট চমকে যাবেন, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একদম লাস্ট সিনেও এটা টুইস্ট লুকিয়ে আছে। যাই হোক, একদিন ইসাবেল গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন সে বাইকে জোনাসকে দেখতে পায়। জোনাসের বাইকের পেছনে একটা ডেলিভারি ব্যাগ ছিল, সেটাতে ইট নাও অ্যাপের লোগো লাগানো ছিল। ইসাবেল বুঝতে পারে জোনাস ইট নাও এর ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে, তাই সে ইট নাও অ্যাপ থেকে খাবার অর্ডার করে। সে আশা করেছিল জোনাস হয়তো খাবারের ডেলিভারি নিয়ে আসবে, কিন্তু জোনাস না এসে একজন মেয়ে ডেলিভারি নিয়ে আসে। ইসাবেল মেয়েটার কাছে জোনাসের খোঁজ নেবার জন্য তাকে বলে সেদিন একটা ছেলে আমাকে ডেলিভারি দিতে এসেছিল, ছেলেটা খুবই ভালো, ওর নাম ছিল জোনাস। ডেলিভারি দিয়ে যাওয়ার সময়ে ও একটা গাড়িতে ধাক্কা খেয়েছিল, তুমি কি ওর ফোন নাম্বারটা আমাকে দিতে পারবে? আমি একটু ফোন দিয়ে খোঁজ নিতাম। মেয়েটা জানায় সে জোনাসকে চেনে, তবে ওর ফোন নাম্বার তার কাছে নেই। তবে মেয়েটা ইসাবেলকে ফিশ মার্কেটে খোঁজ নিতে বলে, কারণ জোনাস মাঝে মধ্যে রাতে জেলেদের সাথে পার্ট টাইম মাছ ডেলিভারির কাজ করে। তো ইসাবেল রাতে মার্কেটে গিয়ে জোনাসের জন্য বসেছিল। অনেকক্ষণ অপেক্ষার পরে সে জোনাসকে মার্কেট থেকে বেরিয়ে আসতে দেখে এবং তাকে ফলো করে। জোনাস একটা শিপে ঢুকে গেলে ইসাবেলও সেই শিপে ঢুকে এবং ব্যাগ থেকে একটা ছুরি বের করে জোনাসের সামনে যায়। জোনাস তখন আতঙ্কিত হয়ে ইসাবেলকে ধাক্কা দেয় এবং বয়সের ভারে ইসাবেলও জোনাসের সাথে পেরে ওঠে না, তাই সে জোনাসকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলে, আমি শুধুমাত্র আমার নাতনির সাথে কি ঘটেছে সেটা জানতে চাই, আর তুমি ওদের শেষবার দেখেছিলে, তাই প্লিজ আমাকে বলো সেদিন রাতে কি ঘটেছে। কিন্তু জোনাস তো এমনিতেই অনেক ঘাবড়ে ছিল, কারণ প্রথমে পুলিশের জেরা, তারপরে আবার রাফায়েল তাকে তুলে নিয়ে গিয়ে প্রচুর মারধর করেছিল, যার কারণে তার চাকরিটাও চলে যায়। এখন তাই এসব পার্ট টাইম চাকরি করে কোনো রকমে সার্ভাইভ করছে সে, তাই জোনাস পুরনো ব্যাপার নিয়ে আর কথা বলতে চাইছিল না। তবুও ইসাবেল জোরাজুরি করায় জোনাস জানায় সেদিন রাতে মার্তারা লিফট চাইলে সে ওদের গাড়িতে তুলে নেয়। ওরা ওদের কোন একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল। গাড়িতে বসে ভেরোনিকা ব্যাগ থেকে একটা সবুজ দুল বের করে কানে পড়ে। যদিও ভেরোনিকা জানায় এরকম দুল তার পছন্দ না, তবুও ভেরোনিকা খুব আগ্রহের সাথেই দুলটা পড়েছিল। এরপর জোনাস তাদের জায়গা মতো নামিয়ে দিয়ে চলে আসে, আর এর বেশি সে কিছুই জানে না। তবে দুলের কথাটা শুনে ইসাবেল ইমোশনাল হয়ে যায়, কারণ মিসিং এর দিনে সেই ভেরোনিকাকে দুলটা গিফট করেছিল। তাই বাড়ি ফিরে ইসাবেল দুলের অন্য পিসটা বের করে নিজের কানে পড়ে, এরপরে ড্রিঙ্ক করে ঘুমিয়ে যায়। পরদিন কলিং বেলের আওয়াজে তার ঘুম ভাঙলে সে দরজা খুলে দেখে তার স্টুডেন্ট বেলট্রান দাঁড়িয়ে আছে। ইসাবেল বেলট্রানকে পিয়ানো বাজানো শেখাতো। পিয়ানো শেখার সময়ে বেলট্রান ইসাবেলের কানের দুলটাকে নোটিস করে বলে, আপনার দুলটা দেখে ভেরোনিকার কথা মনে পড়ে গেল, ওরও এরকম দুল ছিল। কথাটা শুনে ইসাবেল একদম শকড হয়ে যায়, কারণ ভেরোনিকা এই দুলটা শুধুমাত্র মিসিং এর রাতে জোনাসের গাড়ি থেকে নামার আগে পড়েছিল। তাহলে বেলট্রান এই দুলের ব্যাপারে কিভাবে জানলো? ইসাবেল অস্থির হয়ে কিচেনে চলে যায় এবং ড্রয়ার থেকে কিছু ট্যাবলেট বের করে কফির সাথে মিশিয়ে বেলট্রানকে দেয়। বেলট্রান কফি খেয়েই সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরার পর বেলট্রান দেখে ইসাবেল তাকে বেঁধে রেখেছে। ইসাবেল বেলট্রানকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে ভেরোনিকার সেম দুল ছিল? তুমি ওই রাতে ভেরোনিকার সাথে দেখা করেছিলে, তাই না? বেলট্রান কিছু বলতে না চাইলে ইসাবেল তাকে হাতুড়ি দিয়ে মেরে টর্চার করে। টর্চার থেকে বাঁচতে বেলট্রান বলে ভেরোনিকা তার বান্ধবী ছিল, তারা একবার মেলায় ঘুরতে গিয়েছিল। তখন ভেরোনিকা এইরকম দুল দেখিয়ে বলেছিল এই ধরনের দুল তার অনেক পছন্দ। কথাটা শুনে ইসাবেল বুঝে যায় বেলট্রান তাকে মিথ্যা বলছে, কারণ ভেরোনিকা তো কখনোই মেলায় যায়নি, আর সে এই ধরনের ইয়াররিংও পছন্দ করত না। জাস্ট ইসাবেল তাকে দুলটা গিফট করেছিল বলেই সে ওটা কানে পড়েছিল। তো রাগের মাথায় ইসাবেল এবার একটা কাঁচি বেলট্রানের পায়ে ঢুকিয়ে দেয়। এরপরে বলে, দেখো আমার হারানোর কিছু নেই, আমার নাতনির কি হয়েছে এটা জানার জন্য আমি সবকিছু করতে পারি। ইসাবেলের ভয়ানক রাগ দেখে বেলট্রান এবার সত্যিটা বলে দেয়। ভেরোনিকা এবং মার্তা জোনাসের গাড়ি থেকে নেমে বেলট্রানের কাছেই গিয়েছিল। এরপরে তার একটা প্রাইভেট পার্টিতে গিয়েছিল। এই পার্টিতে নামি দামি ফুটবলার এবং সেলিব্রিটিরা আসে। তারা এনজয়ের জন্য বেলট্রানকে অল্প বয়সী এবং সুন্দরী মেয়ে সাপ্লাই দিতে বলেছিল। তো বেলট্রান ভেরোনিকা আর মার্তাকে ওই পার্টিতে সাপ্লাই দিয়েছিল। ভেরোনিকা আর মার্তা মূলত টাকার বিনিময়ে ওই পার্টিতে গিয়েছিল, আর সেখানে ওরা টিভি প্রোগ্রামের হোস্ট কার্লোসের সাথে ফিজিক্যাল হওয়ার জন্য চলে যায়, কারণ কার্লোস তাদের অনেক টাকা অফার করেছিল। কথাগুলো শুনে রাগে ইসাবেলের মাথায় আগুন ধরে যায়।
বেলট্রান তার নাতনিকে প্রস্টিটিউট বলছে এটা সে মানতে পারছিল না। এই জন্য সে প্রচন্ড রেগে গিয়ে হাতুড়ি দিয়ে বেলট্রানের মাথায় অনর্গল বাড়ি মারতে থাকে। ফলে বেলট্রান নিথর হয়ে যায়। আর এই ভয়ঙ্কর সিনের মধ্য দিয়ে এপিসোড 1 এখানেই শেষ হয়। এপিসোড 2 শুরু হলে দেখা যায় ইসাবেল ধারণা করে বেলট্রান মারা গিয়েছে, তাই সে বেলট্রানের মুখটা পলিথিনে মুড়িয়ে দেয় এবং তাকে ব্যাগে জড়িয়ে টেনে নিয়ে গিয়ে বাথরুমে রেখে দেয়। মেঝেতে এবং পিয়ানোর উপরে রক্ত ছিটকে পড়েছিল, তাই ইসাবেল সেই রক্ত মুছে ফেলে। এ সময় ইসাবেলের প্রতিবেশী ক্যাফেরিনো এসে বেল বাজায়। ক্যাফেরিনোকে দেখে ইসাবেল বিচলিত হয়ে পড়ে। ইসাবেলের বাগানের মাটি শুকিয়ে গিয়েছিল, এই জন্য ক্যাফেরিনো বাগানে পানি দিতে এসেছিল। তো ক্যাফেরিনোর আবার ডায়াবেটিস ছিল, তাই তার খুব প্রস্রাবের চাপ আসলে ইসাবেলের বাথরুমে যেতে চায়। কিন্তু এটা শুনে ইসাবেল আরও বিচলিত হয়ে পড়ে, কারণ বাথরুমে সে বেলট্রানের বডিটা ফেলে এসেছে। ইসাবেল কোনো রকমে ক্যাফেরিনোকে বোঝায় তার বাথরুমের কমোড ভেঙে গিয়েছে, এই বলে সে ক্যাফেরিনোকে সরিয়ে দেয়। এদিকে বেলট্রানকে দেখা যায় সে তখনও বেঁচে ছিল। সে পলিথিন ছিঁড়ে প্রথমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে, এরপরে পকেট থেকে ফোন বের করে পুলিশের এমার্জেন্সি নম্বরে কল করে, কিন্তু হেল্প চাওয়ার আগেই সে মারা যায়। ইসাবেল ফিরে এসে দেখে পুলিশের হেল্পলাইনে বেলট্রানের ফোনটা কানেক্ট হয়ে আছে, তাই সে দ্রুত ফোনটা কেটে দেয়। তারপরে ইসাবেল লাশটা তার ফ্রিজারে ঢুকিয়ে রাখে। লাশটা ফ্রিজারে রাখতে গিয়ে ফ্রিজার থেকে তার অনেক মাংস বের করা লেগেছিল, তাই সে রান্নার জন্য মাংস কাটাকাটি করছিল। এ সময় তার বাড়িতে সার্জেন্ট মিগেল আসে এবং বলে যে কয়েক ঘন্টা ধরে বেলট্রান মিসিং। বেলট্রানের বাবা মা জানিয়েছে সে এখানে পিয়ানো ক্লাসে আসার পরে আর বাড়ি ফেরেনি, তাই সে এই ব্যাপারে কথা বলতে এসেছে। কিন্তু ইসাবেল এমন ভান করে যেন সে কিছুই জানে না। সে জানায় বেলট্রান ক্লাসের সময় খুব তাড়াহুড়ো করছিল, হয়তো সে কারোর সাথে দেখা করতে গিয়ে মিসিং হয়েছে। সার্জেন্ট মিগেল তখন বলে মিসিং এর আগে বেলট্রান এমার্জেন্সি নাম্বারে সকাল 10টার সময় ফোন করেছিল, কিন্তু কোথায় থেকে কল করেছিল সেই এক্সাক্ট লোকেশন ট্রেস করা যায়নি, তবে কলটা এখানে আশপাশ থেকে করা হয়েছিল। ইসাবেল এবার বলে 10টা বাজার 5 মিনিট আগেই বেলট্রান এখান থেকে বেরিয়ে গিয়েছিল, তাই সার্জেন্ট মিগেল আর কোনো সন্দেহ না করে চলে যায়। ইসাবেল এবার ভাবে এই লাশটা দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে, এই জন্য সে মার্তার বাবা রাফায়েলের সাথে দেখা করে। সে বেলট্রানের কাছ থেকে যা কিছু জেনেছে সেগুলো রাফায়েলকে জানায়, তবে ইসাবেল কৌশলে টিভি হোস্ট কার্লোসের নামটা আগেই বলে না। সে রাফায়েলের সাথে ডিল করে রাফায়েল বেলট্রানের লাশটা গুম করতে হেল্প করবে, আর বিনিময়ে ইসাবেল কার্লোসের নামটা বলে দেবে। তো রাফায়েল এই শর্তে রাজি হয় এবং বেলট্রানের লাশটা গুম করে দেয়। এরপরে সে কার্লোসকে কিডন্যাপ করে নেয়। ইসাবেল ভেবেছিল সব ঝামেলা চুকে গিয়েছে, কিন্তু হঠাৎ তার কাছে অ্যান্টনির ফোন আসে। অ্যান্টনি তাকে বাড়িতে ডেকে জানায় বেলট্রানের মিসিং কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ বেলট্রানের ল্যাপটপে তার এবং ভেরোনিকার কিছু অন্তরঙ্গ ফটো পেয়েছে। এই ফটোগুলো কোনো পার্টিতে তোলা হয়েছে। সার্জেন্ট মিগেল এই ফটোগুলো প্রেসের কাছে লিক করে দিয়েছে, ফলে এখন ভেরোনিকার সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। ইসাবেলের সামান্য ভুল যে এতদূর চলে যাবে সে সেটা বুঝতে পারেনি, তাই সে আপসেট হয়ে বাড়ি ফেরার সময়ে গাড়ির রেডিওতে নিউজ শুনছিল। নিউজে বেলট্রানের মিসিং কেসের ব্যাপারে আলোচনা হচ্ছিল। বেলট্রান মরার আগে এমার্জেন্সি নাম্বারে ফোন করেছিল এবং পুলিশ সেই কলটা রেকর্ড করে রেখেছিল। সেই কলের ব্যাকগ্রাউন্ডে একটা শীষ দেওয়ার আওয়াজ পাওয়া গিয়েছে। পুলিশ এখন খুঁজে বেড়াচ্ছে শীষটা কে বাজিয়েছিল। এমনকি রেডিওতে ওই শীষের আওয়াজটাও শোনানো হয়। শীষ শুনে ইসাবেল খুবই ঘাবড়ে যায়, কারণ ওই শীষটা তখন ইসাবেলের প্রতিবেশী ক্যাফেরিনো বাজাচ্ছিল। এখন পুলিশ যদি ক্যাফেরিনো পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো সেও ধরা পড়ে যাবে। ইসাবেল এখন কি করবে ভেবে পাচ্ছিল না। এ সময় তার কাছে রাফায়েলের ফোন আসে এবং তাকে ডেকে জানায় সে কার্লোসকে অনেক টর্চার করেছে, কিন্তু তার কাছ থেকে কিছুই জানা যায়নি। হয়তো কার্লোস ওদের মারেনি, তবে কার্লোস একজন অ্যারাবিয়ান মেয়ের কথা বলছিল যার কপালে একটা জন্মদাগ আছে। সেদিন পার্টিতে ওই মেয়েটাও ভেরোনিকার সাথে ছিল। তো এই অ্যারাবিয়ান মেয়েটার খোঁজ নিতে ইসাবেল ভেরোনিকার স্কুলে যায় এবং ভেরোনিকার ক্লাসের ফাইল চেক করে। সেই ফাইলে খুঁজে সে ওই অ্যারাবিয়ান মেয়েটাকে পেয়ে যায়। ইসাবেল গোপনে মেয়েটার একটা ফটো তুলে নেয়। মেয়েটার নাম জামিলা। ইসাবেল টিচারকে জিজ্ঞেস করে জামিলা এখনো এখানে পড়ে কিনা। টিচার জানায় জামিলা গত বছর স্কুল ছেড়ে চলে গিয়েছে। তো ইসাবেল ইনফরমেশন কালেক্ট করে স্কুল থেকে ফিরছিল, তখন সে বাড়ির সামনে পুলিশ দেখতে পায়। মূলত ক্যাফেরিনো পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছে বেলট্রানের কল রেকর্ডে থাকা শীষটা সেই বাজিয়েছিল, আর ওই সময় সে ইসাবেলের বাড়ির সামনে ছিল। আর এই জন্যই মূলত পুলিশ ইসাবেলের বাড়িতে সার্চ করতে এসেছে। সার্জেন্ট মিগেলের পুরোপুরি ইসাবেলের উপর সন্দেহ হচ্ছিল। তারা ইউভি লাইট ইউজ করে ইসাবেলের বাড়ির মেঝেতে রক্তের ট্রেস পেয়ে যায়। তবে ইসাবেল অজুহাত দেখায় তার ফ্রিজার নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে ফ্রিজার থেকে অনেক মাংস বের করে কেটেছিল, এই জন্যই রক্ত ছড়িয়ে পড়েছে। তো তার কথার সত্যতা যাচাইয়ের জন্য তারা ইসাবেলের ফ্রিজার চেক করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রিজার তখন চালুই ছিল এবং ফ্রিজ ভর্তি জিনিসপত্র ছিল। এই জন্য ইসাবেলের উপরে তাদের সন্দেহ আরো বেড়ে যায়।
এবং শেষে পুলিশ রক্তের স্যাম্পল কালেক্ট করে নিয়ে চলে যায়। ইসাবেল বুঝতে পারে তার হাতে সময় খুব কম। রক্তের রিপোর্ট এলেই পুলিশ জেনে যাবে এটা বেলট্রানের রক্ত। তাই ইসাবেল দ্রুত ভেরোনিকা মিসিং এর রহস্যটা উদ্ঘাটন করতে চাইছিল। এই জন্য সে রাফায়েলের সাথে যোগাযোগ করে বলে সে নিজে কার্লোসের সাথে কথা বলতে চায়। তো রাফায়েল ইসাবেলকে কার্লোসের সাথে দেখা করায়। তারা দুজনে মিলে কার্লোসকে আবারও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কার্লোস কিছুই জানায় না। তাই রাগ করে রাফায়েল কার্লোসের উপরে গাড়ি ফেলে তাকে হত্যা করে। এরপরে রাফায়েল জামিলাকে খোঁজার জন্য ইসাবেলের কাছ থেকে তার ডিটেলস নিয়ে নেয়। তারপর ইসাবেল সেখান থেকে বের হচ্ছিল, তখন তার কাছে অ্যান্টনির ফোন আসে এবং হাসপাতালে ডাকে। ইসাবেল হাসপাতালে গিয়ে দেখে লুপাস সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। আসলে ভেরোনিকার ফটোগুলো লিক হওয়ার পর থেকে মিডিয়া এবং প্রতিবেশীরা ভেরোনিকার নামে অনেক আজে বাজে কথাবার্তা বলছে। আর বোনের নামে এসব কথা শুনে লুপা সহ্য করতে না পেরে সুইসাইডের চেষ্টা করেছিল। লুপা ইসাবেলকে কাঁদতে কাঁদতে বলে সে ভেরোনিকাকে অনেক মিস করছে। সে যদি একবার ভেরোনিকার সাথে কথা বলতে পারত তাহলে তার মনটা শান্তি পেত। আর এরকম সিচুয়েশন দেখে অ্যান্টনি এবার মাথা ঘুরে যাওয়ার মতো একটা টুইস্ট রিভিল করে। সে জানায় ভেরোনিকা এখনো বেঁচে আছে। কথাটা শুনে ইসাবেল হতভম্ব হয়ে যায়। আর এই টান টান রহস্য দিয়ে এপিসোড 2 এখানেই শেষ হয়। এপিসোড 3 এর শুরুতে অ্যান্টনি জানায় পার্টির দিন রাতে ভেরোনিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে এবং তাকে বলে যে বাবা আমাকে পুলিশের কাছে নিয়ে চলো, আমি মার্তাকে খুন করে ফেলেছি। মেয়ের কথা শুনে অ্যান্টনি খুব ঘাবড়ে গিয়েছিল। সে ভেরোনিকার সাথে স্পটে গিয়ে দেখে মার্তার নিথর লাশ পড়ে আছে। ভেরোনিকা বলে সে ইচ্ছে করে মার্তাকে খুন করেনি, এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গিয়েছে। অ্যান্টনি তখন বলে মার্তা অ্যাক্সিডেন্টলি মারা গিয়েছে এটা পুলিশ বিশ্বাস করবে না। আবার কোনোভাবে আইনের হাত থেকে বেঁচে গেলেও মার্তার বাবা রাফায়েল থেকে ছাড়বে না। এই জন্য ভেরোনিকাকে বাঁচাতে অ্যান্টনি একটা প্ল্যান বানায়। সে ভেরোনিকার রক্তমাখা জ্যাকেটটা সেখানে ফেলে রাখে যাতে ফোকাস ভেরোনিকার দিকে ঘুরে যায় এবং সবাই ভাবে ভেরোনিকার সাথেও খারাপ কিছু ঘটেছে। এরপর সে মার্তার লাশটা গাড়িতে তুলে নিয়ে সমুদ্রের ধারে চলে যায়। তারপরে একটা ট্রলার ভাড়া করে সে লাশটা মাঝ সমুদ্রে নিয়ে যায় এবং মার্তার লাশটা পানিতে ফেলে দেয়। এছাড়া অ্যান্টনি ভেরোনিকার জিনিসপত্র পানির ভেতরে ফেলে দিয়েছিল যাতে করে তার আর কোনো ট্রেস না থাকে। তারপরে অ্যান্টনি তার বন্ধু ফারিদের সাথে ভেরোনিকাকে মরক্কো পাঠিয়ে দেয় যাতে পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত ভেরোনিকা সেখানে আত্মগোপনে থাকতে পারে। সবটা শোনার পরে ইসাবেল অ্যান্টনির উপরে ক্ষেপে যায় এবং বলে সে কতদিন ভেরোনিকাকে এভাবে লুকিয়ে রাখবে। একদিন রাফায়েল ঠিকই সত্যিটা জানতে পারবে আর তখন সে তাদের লাইফটা হেল করে দেবে। অ্যান্টনি বলে সে কাউকে কিছু জানার সুযোগ দেবে না। সে ব্রাজিলে শিফট হওয়ার প্ল্যান বানিয়ে রেখেছিল, এই জন্য সে দিনরাত রেস্টুরেন্ট চালিয়ে টাকা জমাচ্ছে। এই কথাটা শুনে ইসাবেল আরো ক্ষেপে যায় এবং অ্যান্টনিকে চর মেরে বলে এই ব্যাপারে তো আমাকে কিছু বলিসনি, তার মানে আমাকে এখানেই ফেলে যাওয়ার প্ল্যান ছিল তোর। ভেরোনিকার সাথে খারাপ কিছু হয়েছে ভেবে আমি গত 2টা বছর ধরে কষ্ট পাচ্ছি, অথচ একটাবারের জন্য আমাকে কিছু জানাসনি। এবার অ্যান্টনি রেগে যায় এবং বলে আমার যখন 15 বছর বয়স তখন তুমি আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে। এরপর আমার 2 মেয়ে জন্মানোর পরে তুমি আমাদের দেখভাল করতে আসনি। এমনকি আমার স্ত্রী যখন ক্যান্সারে ধুকে ধুকে মরছিল তখনও তুমি আমাদের খবর নাওনি। আর এখন হঠাৎ করে নাতনির জন্য দরদ উতলে পড়ছে। তো এভাবে কিছুক্ষণ পারিবারিক মান অভিমানের পর্ব চলে। এরপরে পরিবেশ শান্ত হলে ইসাবেল জানতে চায় ভেরোনিকা এখন কোথায় আছে। অ্যান্টনি তাকে সঠিক লোকেশন বলতে পারে না, কারণ ভেরোনিকাকে ফারিদের কাছে রেখে আসার কয়েক মাস পরে সে নিজে থেকেই অন্য কোথাও শিফট করেছে। তবে প্রতি শুক্রবার ভেরোনিকা রেস্টুরেন্টের ল্যান্ডলাইনে ফোন করে তার সাথে যোগাযোগ করে। ইসাবেল তখন বলে জামিলা নামের মেয়েটা কি ভেরোনিকার সাথেই আছে, কেননা রাফায়েল জামিলাকে ট্রেস করার চেষ্টা করছে। জামিলা যদি একবার রাফায়েলের হাতে পড়ে যায় তাহলে হয়তো সে সব বলে দিতে পারে। ইসাবেল কথাটা বলতে না বলতেই তার মোবাইলে রাফায়েলের কল আসে। রাফায়েল জানায় সে জামিলাকে ট্রেস করে ফেলেছে। সে ইসাবেলকে জামিলা যেখানে কাজ করে সেই অ্যাড্রেসটা জানিয়ে দেয়। রাফায়েলের সাথে কথা বলার পরে ইসাবেল খুবই বিচলিত হয়ে পড়ে। যেভাবেই হোক রাফায়েলের আগে ইসাবেলকে জামিলার কাছে পৌঁছাতে হবে। এই জন্য ইসাবেল একটা ট্রিক্স খাটায়। সে রাফায়েলকে আটকানোর জন্য অ্যান্টনিকে বলে টিভি হোস্ট কার্লোস কয়েকদিন ধরে মিসিং, তুই থানায় গিয়ে ইনফরমেশন দে রাফায়েল কার্লোসকে কিডন্যাপ করেছে। এতে পুলিশ রাফায়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাবে আর ততক্ষণে আমি জামিলাকে সরিয়ে দেব। এই বলে ইসাবেল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে অ্যান্টনি থানায় ইনফরমেশন দিতেই সার্জেন্ট মিগেল রাফায়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু পুলিশের কাছে তো কোনো সলিড প্রমাণ ছিল না। এই জন্য একটু পরে রাফায়েলের লয়ার এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে সার্জেন্ট মিগেল একটু হতাশ হয়। তবে ঠিক ওই সময়ে আবার ইসাবেলের বাড়ি থেকে কালেক্ট করা ব্লাড স্যাম্পলের রিপোর্ট চলে আসে আর রিপোর্ট থেকে জানা যায় ওই রক্ত বেলট্রানের। তো সার্জেন্ট মিগেল তখন ইসাবেলের বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে অ্যান্টনির কাছে খোঁজ নিতে চায়। সার্জেন্ট মিগেল প্রথমে অ্যান্টনিকে জিজ্ঞেস করে আপনি কিভাবে জানলেন রাফায়েল কার্লোসকে কিডন্যাপ করেছে? এই ইনফরমেশন আপনি ইসাবেলের কাছে পেয়েছেন তাই না?
অ্যান্টনি কিছু বলতে না চাইলে সার্জেন্ট মিগেল জানায় ইসাবেল অলরেডি বেলট্রানের খুনের দায়ে ফেসে গিয়েছে। এমনকি কার্লোসের কেসেও তারা ইসাবেলকেই সন্দেহ করছে। তাই ইসাবেল যদি জবানবন্দি না দেয় তাহলে দুটো কেসের জন্যই তাকে গ্রেফতার করা হবে। কথাগুলো বলে সার্জেন্ট মিগেল আবারও জিজ্ঞেস করে ইসাবেল কোথায়, তবে অ্যান্টনি এখানে তাকে কিছুই জানায় না। এদিকে ইসাবেলকে দেখা যায় সে একটা স্টোরের সামনে পৌঁছে যায় যেখানে জামিলা কাজ করে। কাজ শেষ হলে জামিলা বাড়ি ফিরছিল, তখন ইসাবেল তাকে ফলো করা শুরু করে। জামিলা বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরে ইসাবেল তার দরজায় নক দেয় এবং কথা বলার অজুহাতে বাড়িতে ঢোকে। জামিলা কথা বলার জন্য 2 কাপ কফি বানিয়ে আনে, তবে ইসাবেল তাকে দুধ আনার অজুহাতে আবারও কিচেনে পাঠিয়ে দেয় এবং সেই সুযোগে তার কফিতে ইসাবেল ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। কফি খাওয়ার সময়ে ইসাবেল জামিলাকে 2 বছর আগের সেই পার্টির কথা জিজ্ঞেস করে। এতে জামিলা চমকে উঠে বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। কথাটা বলে জামিলা চেয়ার থেকে উঠে দাঁড়াতেই ওষুধের প্রভাবে সেন্সলেস হয়ে পড়ে যায়। ইসাবেল তখন জামিলাকে খুন করার জন্য ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে, তবে জামিলার গলায় ছুরি চালানোর আগ মুহূর্তে তার দেয়ালের দিকে নজর যায়। দেয়ালে জামিলা আর ভেরোনিকার একসাথে অনেকগুলো ফটো ছিল। দেখে মনে হচ্ছিল এরা দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড। ঠিক এই সময়ে আবার ভেরোনিকা বাড়ি ফিরে আসে, অর্থাৎ ভেরোনিকা এতদিন জামিলার সাথে আত্মগোপনে ছিল। ভেরোনিকা আর ইসাবেল একে অপরকে দেখে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পরে জামিলাও জেগে উঠে। তারা আলোচনা করছিল সেদিনের পার্টির ঘটনাটা কে কতটা জানে বা না জানে। এ সময় জামিলার কাছে তার এক সহকর্মীর ফোন আসে এবং জানায় যে জামিলা যেখানে কাজ করে সেখানে একজন লোক এসে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। কথাটা জানা মাত্রই তারা 3 জনে সেখান থেকে পালিয়ে যায়। আসলে জামিলাকে খুঁজতে রাফায়েলই এখানে চলে এসেছিল, আর একটু পরে রাফায়েল জামিলার বাড়িতে চলে আসে। তবে ততক্ষণে তো তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। রাফায়েল দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। সে প্রথমে একটা কফির কাপ পায় এবং কফি তখনও গরম ছিল। এতে সে বুঝে যায় অল্প কিছুক্ষণ আগেও এখানে কেউ ছিল। ইসাবেল ওদের নিয়ে পালিয়ে যাওয়ার আগে দেয়ালের ফটোগুলো ছিঁড়ে ফেলেছিল, তবে তাড়াহুড়োর কারণে 2-1টা ছিঁড়াফাটা ফটো তখনও রয়ে গিয়েছিল। সেখান থেকে রাফায়েল শিওর হয়ে যায় জামিলা এখানেই থাকতো, তাই সে জামিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ইসাবেলকে দেখা যায় সে ওদেরকে নিয়ে তার এক পুরনো বান্ধবীর বাড়িতে ওঠে। এখানে তারা আপাতত সেফ থাকতে পারবে। রাতে ইসাবেল ভেরোনিকাকে জিজ্ঞেস করে তারা প্রস্টিটিউশনের পথ কেন বেছে নিয়েছিল। তাদের তো টাকার কোনো প্রয়োজন ছিল না। ভেরোনিকা জানায় তারা নিজেদের ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য এগুলো করত। ভেরোনিকার একমাত্র ট্রমা ছিল সে ছোটবেলায় তার মাকে হারিয়েছিল। মায়ের অভাব তার জীবনকে একা করে দিয়েছিল, আর সেই একাকিত্ব কাটাতেই সে এগুলো করত যাতে লাইফের ফ্রাস্ট্রেশন থেকে সে কিছুক্ষণের জন্য মুক্তি পায়। কথাগুলো শোনার পরে ইসাবেল আর তাকে কিছুই বলে না। এরপরে যে যার রুমে ঘুমিয়ে পড়ে। সকালে ভেরোনিকা ঘুম ভেঙে দেখে ইসাবেল তাকে কিছু না জানিয়ে চলে গিয়েছে। আসলে ইসাবেল রাফায়েলের সাথে দেখা করতে এসেছিল, তবে ইসাবেল যে জামিলার সাথে দেখা করেছে এই ব্যাপারটা সে রাফায়েলকে জানায় না। সে রাফায়েলকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যাতে সে আর মার্তার খুনের ব্যাপারটা নিয়ে মাথা না ঘামায়। ইসাবেল বোঝানোর চেষ্টা করে মার্তার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু মানুষ খারাপ হলেও রাফায়েল তো একজন বাবা। তার মেয়েকে কেউ রেপ করে মাথায় পাথর দিয়ে আঘাত করে সমুদ্রে ফেলে দিয়েছে, এই ব্যাপারটা আর যাই হোক সে অ্যাক্সিডেন্ট হিসেবে মানতে পারবে না। রাফায়েল স্পষ্ট বলে দেয় তার মেয়ের খুনের বদলা সে নেবেই। রাফায়েলের সাথে কথা বলার পরে ইসাবেল আরও বিচলিত হয়ে পড়ে। বেরিয়ে আসার পরে সে অ্যান্টনিকে ফোন দিয়ে বলে যত দ্রুত সম্ভব ভেরোনিকাকে মরক্কোতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ফারিদের সাথে কন্ট্যাক্ট করে তাকে বলো সে যেন ভেরোনিকাকে সান জোসের বন্দর থেকে তুলে নেয়। অ্যান্টনি আবার এ সময় পুলিশের হেফাজতে ছিল এবং তার ফোনটা ট্যাপ করা হচ্ছিল। অ্যান্টনি তাই দ্রুত ইসাবেলকে বলে কি আবল তাবল বকছো? কুষ্টিয়ার শুকনো সবজি খেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে কিনা? ভেরোনিকা তো মরে গিয়েছে। কথাটা শুনে ইসাবেল বুঝে যায় অ্যান্টনি নিশ্চয়ই পুলিশের হেফাজতে আছে। অ্যান্টনি তখন ইসাবেলকে বলে পুলিশ তার সাথে কথা বলতে চায়, তাই সে যেন ফিরে এসে পুলিশের সাথে খুনের ব্যাপারে সমঝোতা করে, তাহলে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। ইসাবেল বলে কোনো কিছুই আর স্বাভাবিক হবে না, আমি যা বললাম সেটাই করো। এই বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে ইসাবেল বান্ধবীর বাড়িতে গিয়ে দ্রুত জামিলাকে রেডি হয়ে নিতে বলে, তা না হলে যে কোনো সময় রাফায়েল জামিলাকে ট্রেস করে ফেলবে, আর জামিলাকে ট্রেস করে ফেলা মানে সে ভেরোনিকার নাগালও পেয়ে যাবে। ইসাবেল জানায় সে আপাতত জামিলাকে একটা সেফ জায়গায় রাখবে, আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেরোনিকা এখানে আত্মগোপনে থাকবে, আর এরপরে অ্যান্টনি থেকে মরক্কো দিয়ে ব্রাজিলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো এরপরে ইসাবেল জামিলাকে নিয়ে গিয়ে সেফ জায়গায় রেখে আসে। তারপরে ইসাবেল আবারও রাফায়েলের কাছে আসে এবং সে জামিলার খোঁজ জানে এই বলে রাফায়েলকে গাড়িতে তুলে নেয়। যাবার পথে ইসাবেল রাফায়েলকে সত্যিটা জানিয়ে দেয় যে ভেরোনিকা এখনও বেঁচে আছে। এরপরে সে ওই দিন রাতে কি ঘটেছিল সেটা জানায়। ভেরোনিকা, মার্তা এবং জামিলা 3 জনই সেদিনের পার্টিতে গিয়েছিল। পার্টি চলাকালীন সবাই প্রচুর ড্রিঙ্ক করে, তাছাড়া তাদেরকে ড্রাগও দেওয়া হয়। ড্রাগের প্রভাবে মার্তার শরীর বেশ খারাপ লাগছিল।
তখন কার্লোস মার্তাকে খেয়াল করে বলে, চোখ মুখে পানি দিলে তোমার ভালো লাগবে। এই বলে কার্লোস মার্তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক রেপ করে। তো পার্টি শেষে ফেরার সময়ে এই ব্যাপারটা নিয়ে মার্তা খুবই রেগে যায়। সে কার্লোসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চাইছিল, কিন্তু ভেরোনিকা তাকে বারণ করে, কারণ এতে উল্টো তাদের বদনাম হয়ে যাবে। তারা এখানে টাকার বিনিময়ে এসেছিল, তাই কেউ রেপের ব্যাপারটা বিশ্বাস করবে না, উল্টো মানুষ তাদেরকে প্রস্টিটিউট বলবে। তো এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। হতাশায় মার্তা একটা ভাঙা কাচের বোতল তুলে নিয়ে সুইসাইডের চেষ্টা করে। তখন ভেরোনিকা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এতে আচমকা ধারালো কাছে ভেরোনিকার ঘাড়ের কাছে কেটে যায়। তখন ভেরোনিকা রেগে গিয়ে মার্তাকে একটা ধাক্কা দেয়, আর ধাক্কা খেয়ে মার্তা পড়ে যায় এবং পেছনের রেলিংয়ে তার মাথায় আঘাত লাগে। বেকায়দায় আঘাত লাগার কারণে মার্তা স্পটেই মারা যায়। আর পরে ভেরোনিকা কি করবে বুঝতে না পেরে অ্যান্টনিকে ডেকে আনে। অ্যান্টনি মেয়েকে বাঁচাতে মার্তার লাশটা সমুদ্রে ফেলে দেয়। যাই হোক, ইসাবেল রাফায়েলকে কনভিন্স করার চেষ্টা করে যা কিছুই হয়েছে সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, তাই রাফায়েল যেন এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। কিন্তু সবটা শোনার পরে রাফায়েলের মাথায় রাগে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সে ভেরোনিকা, অ্যান্টনি এবং জামিলা সবার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য উন্মাদ হয়ে ওঠে। ইসাবেল ভেবেছিল সে সত্যটা বলে রাফায়েলকে কনভিন্স করতে পারবে, আর তাই তাকে সত্যিটা বলেছিল। কিন্তু ঘটনা বিগড়ে যাওয়ায় ইসাবেল এবার একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়, যেটা আমাকে অবাক করেছে। তারা পাহাড়ি পথ ধরে যাচ্ছিল, উঁচু রাস্তার পাশেই নিচের দিকে সমুদ্র ছিল। ইসাবেল তাই গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এবং গাড়ি নিয়ে সোজা সমুদ্রে ঝাঁপ দেয়। এতে গাড়িটা পানির নিচে ডুবে গিয়ে দুজনেই মারা যায়। আর এভাবেই নাতনিকে বাঁচাতে ইসাবেল নিজের লাইফকে স্যাক্রিফাইস করে। সেই সাথে এই সিরিজের সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তবে এই সিরিজের আরও সিজন আসবে হয়তো, তখন অবশ্যই সেগুলো এক্সপ্লেন করব। প্রিয় দর্শক, ঠিক কি বলবো বুঝে উঠতে পারছি না। ভেরোনিকাকে বাঁচাতে বাবা হিসেবে অ্যান্টনির চেষ্টাকে পজিটিভ ধরা যেতেই পারে, কিন্তু মার্তার বাবা রাফায়েল আবার যা যা করলো তা একদিক থেকে ঠিক মনে হলেও ও এটা রং ছিল। আর ভেরোনিকার দাদি ইসাবেল যা যা করেছে সেটা সম্পূর্ণই ভুল আর ভুল, যদিও তার শেষ সিদ্ধান্তটা বেশ ইমোশনাল ছিল। আসলে মানুষ যখন একটা ছোট অপরাধ করে তখন সেই অপরাধটাকে ঢাকতে গিয়ে আরো বড় অপরাধ করে ফেলে, ফলে অপরাধের রেঞ্জ বাড়তেই থাকে। তাই আমাদের রাগ বা জেদের বশে কিছু না করে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে আর আমাদের অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে হবে না। যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।